বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশের রাজনীতি থেকে বিএনপি বিদায় ঘটে যাবে। অন্তত একদিনে 10টার বেশি নাম্বার থেকে জীবনকে আল্লাহর কাছে ওয়াকফ করে দিচ্ছি, তার মানে কি আপনার জীবন ঝুঁকিতে আছে ভবিষ্যতে? আগামী 24 ঘন্টায় অ্যাকশন দেখবো, অ্যাকশন ফেলাইতে হবে। প্রচন্ড গণহত্যাকারী জালেম নমরুদ ফেরাউনের বিপরীতে একজন অস্ত্রহীন, কণ্ঠহীন, শক্তিহীন মাজলুমের কি থাকে? শুধু জবান। এর মানে হলো মাজলুমের গালিটাই হলো তার মুক্তির মহাকাব্য। শিক্ষিত মানুষের হাতে গালি নিরাপদ, এই কথাটা মনে রাখবেন। গালি একটা উইপন, শক্তিশালী উইপন, কিন্তু আপনি কার বিরুদ্ধে কখন ব্যবহার করবেন এটা সবাই জানে না। এই গালিটা সবসময় শিক্ষিত মানুষের হাতে নিরাপদ, কারণ সে জানে কাকে গালি দেওয়া যায়, কাকে গালি দেওয়া যায় না। আমি গণহত্যাকারীদেরকে যেভাবে গালি দিব, এই গালিটা আমি কোনোদিন নিশ্চয়ই যিনি গণহত্যা করে নাই তাকে দিব না। এর মানে গালি আপনার সোসাইটিতে ছিল, আছে, থাকবে, কিন্তু আমাদেরকে জানতে হবে কোন গালি কাকে দেওয়া যায় আর কাকে দেওয়া যায় না। বাংলাদেশের আরেকটা বাস্তবতা হইলো, আপনি সোজা কথারও কোনো না কোনো ভাবে একটু অ্যাবস্ট্রাক্ট কইরা তুলতে না পারলে আপনি একাডেমিক হইতে পারবেন না। মানে একটা সোজা কথা, রবীন্দ্রনাথের এই কথাটা আমি এটা ফিলোসফি হিসেবে নিয়েছি যে সহজ করে বলতে আমায় কহো যে সহজ কথা যায় না বলা সহজে। আপনি যে কোনো মানুষকে পরীক্ষা করে দেখবেন, একবার বলার পর বলবেন আর একটু সহজ করে কত, দেখবেন সেকেন্ড বার যা বলছে আগের চেয়ে কমপ্লেক্স করে বলছে। এইটা আবার আমরা একটা বিশাল এলিট ভাব মনে করি। দেখছো অনেক জ্ঞানী, কেন? কারণ তার সব কথা তো বুঝা যায় না। যেই দলটার সাথে শহীদ জিয়ার নাম জড়িত, বেগম জিয়ার নাম জড়িত, এই দলটার এইরকম করুণ পরিণতি হবে এটা চিন্তা করতেই খারাপ লাগে। এইরকম যদি বিএনপি এখনো তাদেরকে না শুধরায়, বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশের রাজনীতি থেকে বিএনপি বিদায় ঘটে যাবে। কিন্তু সেটা আমাদের জন্য খুব আনন্দের সংবাদ না, কারণ ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে শহীদ জিয়ার, বেগম জিয়ার, বিএনপিও আমাদেরকে লাগবে। মানে কিছু মানুষের নতুন মুখ দেখে আমরা এত হতাশা হয়েছে, জীবনে এত হতাশার মধ্যে আমরা যাই না। এই জুলাইয়ের পর ওনাদের চেহারা দেখলে জাস্ট নিজেদের মইরা যাইতে মনে চায় যে এই মানুষগুলোর আমরা সম্মান করছি। এটা তো আমরা স্পষ্ট বলেছি। নাম্বার 2, যদি কেউ হাজি সেলিমের লোক হয়, এর মানে হইলো তার পিঠে মাইরি ফেলান যাবে। অথচ আমরা বলেছি কেউ যদি আওয়ামী লীগের বাপও হয়, সে যদি কোনো ক্রিমিনাল অফেন্স না করে, তার বিরুদ্ধে মামলাও দেওয়া যাবে না। নতুন রাষ্ট্র বিনির্মাণ কিসের আলোকে হবে? জুলাই সনদ ঘোষণা করতে হবে। ফ্যাসিবাদী বাকশালী সংবিধানকে বিলুপ্ত করে নতুন সংসদে নতুন সংবিধান তৈরি করতে হবে। রাষ্ট্র কাঠামোর মধ্যে যেই যেই জিনিসগুলো, আমলাতন্ত্র, পুলিশ, এটাকে সম্পূর্ণ ভেঙে আমাদের নতুন রাষ্ট্রযন্ত্র কায়েম করতে হবে। এই জুলাইকে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কোনো একক দলের কাছে, না বিএনপি, না জামাত, না এনসিপি, আমরা কারো কাছে বর্গা দেই নাই। এই দেশের মালিক বাংলাদেশের জনগণ, এই স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা টিকিয়ে রাখবো। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। এই নির্বাচন কমিশনকে আপনি গিয়ে সাংবাদিকদের একটা প্রস্তাব দিতে পারেন, গিয়ে বলবেন যে আমরা হিসেব করে দেখছি সামনের নির্বাচনটা ভালো করার জন্য পুরো নির্বাচন কমিশনের সবার আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া থেকে 10টা দেশ সফর করে আসা উচিত। লাভ দিয়ে উঠে বলবে সঠিক, এটা যাওয়া দরকার। কিন্তু যখনই সিসি ক্যামেরার প্রশ্ন আসছে, মানে এত টাকার দরকার নাই, মানে এত দরত্ব ভালো না। ধরেন আপনি যদি আমার একদিন ইনবক্স দেখেন, শুধু যে কোনো সুস্থ মানুষের জন্য 2-3 মিনিটের বেশি দেখা কঠিন। আমি জিডিও করেছি শাহবাগ থানায়, অন্তত একদিনে 10টার বেশি নাম্বার থেকে সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়েছে, ভিন্ন ভিন্ন 10টা নাম্বার থেকে। আর শাহবাগ থানায় জিডি করেছি, এরপর থেকে আর এর কোনো ইমপ্রুভমেন্ট পাই নাই। জিডি বা কোনো কিছু আমাদেরকে সুরক্ষা দেবে সেটা আমরা মনে করি না। আমি আমার বন্ধুদেরকে ইনকিলাব কালচারাল সেন্টারে সেদিনকে আমরা সবাই বসে বলেছি, আল্লাহ যদি আমাকে আগে নিয়ে যায় তারপর তোমাদের করণীয় কি। বরং আমি আমার পরিবারকে বলেছি, আমার সন্তানের এখন বয়স 7 মাস, আল্লাহ আমাকে নিয়ে গেলে ওকে যেন ওভাবে প্রস্তুত করা হয় যে এই দখলদারিত্বের বিরুদ্ধে লড়তে হবে। আল্লাহ ওকে যদি বড় করে, ওর সন্তানও দখলদারিত্বের বিরুদ্ধে লড়বে, এই স্পিরিট যেন ওকে দেয়া হয়। পলিটিক্যাল সায়েন্সে ভর্তি হওয়ার পরে যেটা হয়েছে, যে প্রশ্নের উত্তর অনেক দিছি, তো অনেকে যখন জিজ্ঞেস করতো তুমি কোন সাবজেক্টে ভর্তি হইছো, আমি বলতাম পলিটিক্যাল সায়েন্সে। পরে বলতো তুমি হুজুরের পোলা, ভালো পোলা, তুমি পলিটিক্যাল সায়েন্সে ভর্তি হইছো কেন? মানে এই রাষ্ট্রবিজ্ঞান এর সাথে রাজনীতি মিলে টিলে তার কনসেপ্টে যেটা তৈরি হয়েছে, তো ভালোবাসে বলতেন তুমি ভালো পোলা, তুমি এই দিয়ে ভর্তি হইছো কেন? তো ফ্যাক্ট হলো আসলে তাদের কনসেপ্ট না। আমরা যারা পড়াশোনাটাও করি, প্রত্যেক ডিপার্টমেন্টে, ঢাকা ইউনিভার্সিটিতে, আপনি এটা আমার ইউনিভার্সিটিতে এই নাম করে বলছি, আপনি যদি ডিপার্টমেন্টের ফ্যাকাল্টিকে ইন্টারভিউ করেন যে আপনি পুরো কোর্সে কি পড়ান, 80% টিচার 10 মিনিটে কিছু বলতে পারবে না। ডিপার্টমেন্টের বিশ্ববিদ্যালয়ের 1-2 জনের কাছে আমার সামান্য কৃতজ্ঞতা বোধ আছে, বাকি প্রত্যেকের উপরে আমার একার না, 80% স্টুডেন্টদের ভীষণ ভীষণ কষ্ট, তারা আমাদের লাইফের ভ্যালুয়েবল টাইম নষ্ট করছে। ওই টাইম নষ্ট না করলে রাতে আমরা অন্য কোনো ট্রেনিং নিতে পারতাম, আমরা স্কিল অর্জন করতে পারতাম। সে নিজেই জানে না পুরো কোর্সে সে কি পড়ায়। এই জন্য বাংলাদেশের বাস্তবতা। আমরা সবাই মিলে বললাম যে সিসি ক্যামেরা থাকবে, প্রত্যেকটা কেন্দ্রে থাকতে হবে। নির্বাচন কমিশন লিখিত আকারে দিল সিসি ক্যামেরার কোনো দরকার নাই, সিসি ক্যামেরা লাগবে অ্যাটলিস্ট আমরা যেন বলতে পারি যে এই কেন্দ্রটা কি দখল করছে, তার মুখটা যেন দেখা যায়। ব্যক্তির দায় কি দল নিবে? ব্যক্তির দায় দল নিবে না, কিন্তু ব্যক্তি যা টাকা পয়সা বিভিন্ন ভাবে কামাই করবে সেইটা খালি দল নিবে, তাই তো? মানে আপনি দায় নিবেন না, আপনি খালি দরদ নিবেন। দ্বিতীয় প্রশ্ন হলো, ব্যক্তির দায় যদি দল না নেয়, তাহলে যে কোনো দলের প্রধানই আইসে কি খুন করতে হবে? ধরেন বিএনপির যদি কেউ কোথায় খুন করে, এটা বিএনপি করছে, এটা প্রমাণ করার জন্য কি তারেক রহমান সাহেবরা এসে খুন করতে হবে?
জামাত যদি কোথায় কাউকে হত্যা করে এটা কি ডাক্তার শফিক সাহেবকে এসে করতে হবে? এনসিপি যদি কোথাও কাউকে খুন করে এটা কি নাহিদরি এসে করতে হবে? আপনি বরং সঠিক রাজনীতিটা করেন। আপনি বলেন আমি তারে চেক করছি, পুলিশ তারে গ্রেফতার করে না কেন? সব থেকে ভয়াবহ বিএনপির আরেকটা রাজনীতি, আবারও সেই ছাত্র দল বিএনপি আগের মতো বলার চেষ্টা করছে, কারো বলছে গুপ্ত শিবির, সাধারণ শিক্ষার্থীর নামে অমুক। এগুলো কি ভাই? আওয়ামী লীগের মতো ভুল করেন না। আওয়ামী লীগ এই কেসটা করছিল, আওয়ামী লীগ রাজাকার করতে করতে কি হয়েছে দেখেন না, কি ইন্ডিয়া পালান লাগছে। আপনারাও হরে ধরে সবাই শিবির বলতে বলতে গুপ্ত বলতে বলতে কোথায় যে পালাইবেন পথ পাবেন না। এর কারণ ইতিমধ্যে আওয়ামী লীগের এক নেতা উত্তরা থানার ওসিরে ফোন করে বলছে যে আমরা তো ইন্ডিয়া পালাইতে পারছি, ওরা কিন্তু ইন্ডিয়াও যাইতে পারবে না। সুতরাং হরে ধরে সবাই শিবির বলা, গুপ্ত বলা, ট্যাকিং বলা এইসব বন্ধ করেন। বিপদ দেখলেই তওবা করেন, মাপ চান। আপনাকে জানিয়ে রাখি যে মেক্সিকোর পাশে আমেরিকা প্রতিবেশী হিসেবে যতটা পরাক্রমশালী, তার থেকেও বাংলাদেশের পাশে ভারত অনেক বেশি পরাক্রমশালী। সুতরাং এখানে আমরা একই সাথে অনেককে শত্রু বানিয়েছি, দখলদার দিল্লিকে বানিয়েছি, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বানিয়েছি, আরো অনেক ঘরানাকে। আমার হারানোর কিছু নাই কেন? একটা টাকা খরচ ছাড়া জনগণের পয়সায় মাইলকে মাইল হেঁটে হেঁটে জনগণের নির্বাচন করে, যার দল নাই, যার ওই অর্থে কর্মী নাই, জনতাই যার কর্মী, সে যদি আজকে 50,000 ভোট পায়, ইনশাআল্লাহ 5 বছর পরে এই 50,000 ইনশাআল্লাহ 50 লক্ষ হয়ে যাবে এবং এই রাজনীতিটাই বাংলাদেশের মূলধারার রাজনীতি হয়ে দাঁড়াবে। সুতরাং আমাদের হারানোর কিছু নেই, আমরা জয়ের উপরেই আছি। দেখেন, আমি কিন্তু রিড করতে পারি যে আমার ভোটার কারা, এবং আমাদের জায়গাটা হলো খুবই ডিসেন্ট ভোটার, যে জীবনে কোনো কাজের জন্য কোনো এমপি, মন্ত্রী, ওয়ার্ড কাউন্সিলর, মেয়রের কাছে যায় না। কেন্দ্রটা ভালো থাকলে সে গিয়ে আমার ভোটটা দিয়ে আসবে, কিন্তু যখনই শুনবে কেন্দ্রে মারামারি লাগছে, সেই কেন্দ্রের ধারেও যাবে না, কারণ সেই মার খেতে পারবে না। যে ওই ভোটার গ্রুপটা যদি আসে তাহলে টাকা দিয়ে ভোট দিয়ে কুলানো যাবে না। তাই সিস্টেম হচ্ছে আপনি আগে মারামারির জন্য নিচের লোক 2 গ্রুপ রেডি রাখবেন, এরপর একটা ক্যাচাল বাজাই দিবেন, এরপরে নিউজ হয়ে যাবে অমুক কেন্দ্রে মারামারি লাগছে। এইটা যেহেতু সংক্রামক, আরো 5 জায়গায় লেগে যাবে। তারপর ওই যে যারা ব্যাংকার, যারা শিক্ষক, তারা কেউ ভোট দিতে যাবে না। আপনার ওই যে টাকা দেওয়া লোকগুলো তারা ভোটটা দিয়া আপনি বলবেন যে আপনি এমপি হয়ে গেছে। এই যে তাদের সাথে লড়ছি, এইটাই তো আনন্দ। বাংলাদেশে ইলেকশন অনেক ধরনের মেকানিজম আছে, আপনারা এগুলো জানেন। যাদের হাতে অনেক টাকা, অবৈধ টাকা, সেই টাকা খরচ করে তারা অনেক দামি প্রার্থী দাঁড় করান, সেই দামি প্রার্থীদের মাধ্যমে এজেন্ট দিয়ে ভরে ফেলান কেন্দ্র। সব এজেন্টে যেহেতু তারপরে আরো কিছু টাকা পয়সা দিয়ে কেন্দ্র দখল করা, অনেক ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং আছে, আপনারা জানেন। কিন্তু যদি ভালোবাসা বলতে কিছু থাকে, তাহলে ইনশাল্লাহ আমরাই এখন ওই অর্থে সব থেকে বেশি হেভিওয়েট। যেই রাঘব বোয়ালরা ছানাপোনা পাঠিয়ে চাঁদাবাজি করাবেন ঢাকা হাটের মধ্যে, আমি সংসদে দাঁড়াইয়া বিসমিল্লাহ বইলা প্রত্যেকের নাম প্রকাশ করে দিব, এরপরে যা আছে কপালে আমার হবে, এইটা আমি করবই। নাম্বার 3, পুরো বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার হাব হলো শাহবাগ, পিজি, বারডেম, ঢাকা মেডিকেল। এমন ভাবে সিন্ডিকেট করে রাখা হয়েছে, আপনি মরে গেলে আপনার লাশটা পর্যন্ত নিয়ে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট করা হবে। আপনাকে চাওয়া হবে 20,000 টাকা, ওই 20,000 টাকার কমে যদি কোনো 15,000 টাকায় যেতে চায়, আপনার লাশ সেখানে তুলতে দিবে না। আপনি চিন্তা করেন, এমন দেশে আমরা আছি। হাসিনা তাকে ট্র্যাপে ফেলার জন্য একটা কল রেকর্ড করছিল তার সাথে 2014 এর আগের নির্বাচনে, নিশ্চয়ই আপনার মনে থাকার কথা। এরপরে পুরো শাহবাগ তন্ত্রের যে বুদ্ধিজীবীরা, তারা বলা শুরু করলেন বেগম জিয়া প্রধানমন্ত্রীকে অনার করলেন না, তিনি একটা নেগোসিয়েশন করতে চাইলেন, দেশের জন্য করলেন না। হাসিনা সেখানে খুবই তার সাথে সুন্দর করে কথা বলছেন, এবং বেগম জিয়ার স্বভাবতই যেভাবে তখন হরতাল চলে, যখন আনকনটেস্টেড ইলেকশন করা হলো সেটার বিরুদ্ধে, এবং সেই কল রেকর্ডটা সে ফাঁস করলো হাসিনা, সমস্ত ইথিক্সের বাইরে গিয়া। এরপরে পুরো শাহবাগ তন্ত্রের যে বুদ্ধিজীবীরা, তারা বলা শুরু করলেন বেগম জিয়া প্রধানমন্ত্রীকে অনার করলেন না। মাফিয়া নেত্রীর সাথে আপমর বাংলাদেশের যে ক্ষোভ, এই ক্ষোভটা বেগম জিয়া ঝাড়তে পারলেন। আজকে আমার এই কথাটা খুব মনে পড়ে, একমাত্র শফিক রেহমান সাহেব তখন নয়াদিগন্ত অথবা আমার দেশে একটা বিরাট কলাম লিখেছিলেন যে উনি শেখ হাসিনার সাথে যেইভাবে কথা বলেছেন, এই টোনটাই বাংলাদেশের টোন। আমরা ইনকিলাব মঞ্চ থেকে যত প্রোগ্রাম করেছি, 5,000 টাকা থেকে শুরু করে 50,000 টাকার রেঞ্জের প্রোগ্রাম, আমরা প্রত্যেকটা প্রোগ্রাম ক্রাউড ফান্ডিং এ করেছি, এবং প্রত্যেকটা প্রোগ্রামের পাই টু পাই হিসাব, আয় এবং ব্যয় আমরা বাংলাদেশে প্রথম নজির স্থাপন করে পাবলিক স্টেটমেন্ট দিয়েছি। আমরা ইনকিলাব কালচারাল সেন্টার করেছি, যেটা করতে আমাদের প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা লেগেছে। যে ইনকিলাব কালচারাল সেন্টারটা আমরা সবার জন্য, মানুষ এখানে বই পড়তে আসে, চা কফি খেতে আসে, আড্ডা দিতে আসে, এবং এই প্রত্যেকটা টাকার হিসাব আমরা ফেসবুকে আপলোড করেছি, আমরা নজির স্থাপন করেছি। এরপরও বলেছি যারা ডোনার আছেন তারা যদি আরো ডিটেইল হিসাব দেখতে চান, খরচ আমরা সব সংরক্ষণ করে রেখেছি, মেমোগুলো আমরা দেখাতে পারবো। ঢাকা হাটের কোনো প্রান্তে চাঁদাবাজি হবে না, এটা আমি আপনাকে বলে রাখি। সিন্ডিকেটটা তো অনেক বড়, সব আমি বন্ধ করতে পারবো কিনা জানি না, দুটো কাজ পারবো। নাম্বার 1, ঢাকা হাটের একটা সবজিওয়ালা, ভ্যানওয়ালা কাছ থেকে যদি কেউ চাঁদা তোলে, আমি ওসমান হাদি সেটা শুনলে আমার টিম নিয়ে সেখানে গিয়ে দাঁড়াবো, তার কাছ থেকে চাঁদা তুললে আমার গায়ে হাত তুলে তারপরে দিতে হবে। আর যদি অনেক রাঘব বোয়াল হয়, যিনি নিজে যান না, তার লোক পাঠান, তাহলে তার নামটা তো জানবো। আমাকে অনেকে জিজ্ঞেস করে আব্বাস ভাইয়ের এগেইনস্ট ইলেকশন করতেছি, এই যে অনেক বড় ফিগারের বিপরীতে লড়া যায়, এইটা যে মানুষের মনে আমরা তৈরি করতে পারলাম, এইটাই তো আমার জয়। মানে দুনিয়ার কেউ আনকনটেস্টেড থাকবেন না, এই চিন্তাটা এসেছে কোত্থেকে? হাসিনার বিরুদ্ধে বড় বড় রথী মহারথী লড়াই করে বসছে, আর সম্ভব না, সে মইরে গেলে তারপর চিন্তা করো বলে সবাই বিদায় নিচ্ছে না, বাচ্চারা তাকে ফালাই দিচ্ছে। এই শব্দগুলো আগের জায়গায় আর ব্যবহার করা চলবে না। হয়তো আপনি দেখবেন ইনশাল্লাহ, আমি আপনাকে বলছি, প্রফেসর ইউনূস যেভাবে কমিট করেছেন
সুষ্ঠু নির্বাচন, ঈদের আনন্দের মতো, যেখানে ভোট কারচুপি হবে না, কেন্দ্র দখল হবে না, মারামারি হবে না। ইনশাল্লাহ আমরা আমাদের জয়ের ব্যাপারে সর্বোচ্চ আশাবাদী এবং এটা ইনশাল্লাহ ইতিহাস করবো আমরা। আমি আপনাকে শুধু এটুকুন বলি, যদি আল্লাহ আমাকে এমপি বানায়, বাকি 299 জন এমপি তার ভোটারদের কাছে ইনশাল্লাহ চাপের মুখে পড়বেন ভালো অর্থে। এই ছেলেটা 88 পারলে আপনারা কেন পারলেন না? বাংলাদেশের মানুষের ভালোবাসায় এবং তাদের সহযোগিতায় আমরা সবাই মিলে করে দেখাবো ইনশাল্লাহ। সম্ভবত 15 থেকে 20 বছর পর বাংলাদেশের গার্মেন্টস মার্কেট এরকম আসলে থাকবে না, গার্মেন্ট অন্যদিকে শিফট হয়ে যেতে পারে। যেমন আমরা গার্মেন্টস এক্সপার্ট করেছিলাম কেন, পৃথিবীর সব থেকে সস্তা শ্রম। তো এখন আমরা মিলে আবার যেটা করছি যে ন্যূনতম মানুষের যেন ডিগনিটি বাড়ে, একটু পয়সা বাড়ে। তো পয়সা বাড়লে কি হবে? যারা ইন্ডাস্ট্রি চালায় তাদের তো লেবার কস্ট বেড়ে যাবে, তো লেবার কস্ট বেড়ে গেলে তো প্রোডাক্টের দাম বেড়ে যাবে, তখন তো তারা আফ্রিকা চলে যাবে, তখন তো তারা বাংলাদেশে আসবে না, অন্যান্য দেশে যাবে। তো একমাত্র আরএনজির উপরে ডিপেন্ড না করে বরং 15-20 বছর পরে আমরা আরো কতগুলো খাত তৈরি করতে পারলাম। প্রত্যেক উপজেলার থানার ওসি সকালে উঠে স্থানীয় বিএনপি সভাপতির ফোন দেয়, ডায়াবেটিস ঠিক আছে কিনা, স্বাস্থ্য ভালো কিনা, কারণ সে ক্ষমতায় আসবে এবং তার পোস্টিংটা যেন ঠিক মতো হয়, ঝামেলায় না পড়ে। আমেরিকার যে শিল্পের উন্নতি, এখনই গুগল করেন পৃথিবীর সব থেকে বেশি ধান হয় কোথায়, গম হয় কোথায়, প্রত্যেকটার প্রথম 5টার মধ্যে আপনি আমেরিকার চিহ্ন পাবেন। যে হেভি ইন্ডাস্ট্রি করতে গিয়ে আমরা প্রচুর কৃষি জমি নষ্ট করবার চিন্তা করতেছি এবং প্রমাণ দেওয়া হয় আমেরিকার, প্রমাণ দেওয়া হয় চীনের, কিন্তু মুশকিল হলো বাংলাদেশ সব আধা খাসরা প্রমাণ দেওয়া হয়, সব দেওয়া হয় না। এইখানে ধান হয় 1 কোটি টাকা, এই জমিতে আমি যদি একটা ইন্ডাস্ট্রি করতে পারি তাহলে 10 কোটি টাকা হবে, তাহলে আমি এইটা করবো, ফাইন। এখন বাংলাদেশের মুশকিল হলো আমি যদি ওই জমিগুলো সব নষ্ট করে আমি ইন্ডাস্ট্রি করলাম, তারপরে তো আবার কি হবে? আমার তো আমদানি নির্ভরতা বেড়ে যাবে, আমি ওই সব টাকা খরচ করে বিদেশ থেকে আবার খাবার কিনে আনা লাগবে। তো একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট যেটা, যে আমি কম কৃষি জমিতে কিভাবে আমার উৎপাদন বাড়াইতে পারি, আবার কিছু কিছু জায়গায় আমি এমন কিছু ফার্ম তৈরি করতে পারি, এই যে একটা ভিশনারি জায়গা। বারবার বলি যে আমাদের কপাল খারাপ, জিয়াউর রহমানের পরে আমরা কোনো ভিশনারি স্টেটসম্যান পাই নাই। ভবিষ্যতের বাংলাদেশের যে দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই, এটা তীব্রতর হবে। আমাদের গণ অভ্যুত্থানের পরে বিপ্লব হওয়ার কথা ছিল, হয় নাই, ছাইচাপ আগুন হয়ে আছে। আগুনের মধ্য দিয়ে নতুন ইনসাফের রাষ্ট্র তৈরি করতে না পারি, তাহলে দুটো কাজ হবে, ওই আগুন আমাদেরকে পুড়িয়ে দিবে, এখানকার স্বাধীনতা সার্বভৌমত্ব সবকিছু পুড়িয়ে দিবে। যদি আমরা রুখে দাঁড়াতে পারি তাহলে আমাদের বিজয় হবে। সুতরাং আমরা লড়াইয়ের মধ্যেই আছি। আমি যখন ইনসাফের লড়াই করি তখন তো সেখানে পরাজয়ের কিছু নাই। আমি বেঁচে থাকলে আমি গাজী হিসেবে লড়বো, আমি মরে গেলে শহীদ হয়ে আল্লাহর কাছে চলে যাব। জিতই জীবন নাই, লড়াইটাই জীবন। এই যে একা একা চলাফেরা করছেন, জীবন নিয়ে শঙ্কায়, এখন আমি জীবন নিয়ে শঙ্কা যদি করি, আমি তো আমার কাজে সারাদিনই একা ঘুরতে হয়। কখন আমার সাথে 10টা ছোট ভাই থাকে, কখন আমি সারাক্ষণই একা থাকি। আমি যখন রিক্সায় যাই, একজন মাছওয়ালা আমার হাদি ভাই বলে যখন ডাক দেয়, গতকালকে আসছিলাম, ও দোকানের মধ্যে কিছু খাচ্ছিল, জোরে হাদি ভাইয়া বলে জোরে একটা চিৎকার করছে। আমার কালকে রাত থেকে খুব খারাপ লাগতেছে যে আমি থামাইয়া ওকে রেসপন্স করতে পারলাম না। আমার ডাকটা শুনে মনে হয়েছে যে ওর এত আপন কাউরেও এরকম করে ডাকছে, এটা তো আপনি পয়সা দিয়ে পাবেন না। ওই পরিমাণ সুরক্ষার মধ্য দিয়ে গেলে এই যে মানুষের সাথে মানুষের কাছ থেকে লেসন নেওয়া, এটা তো বন্ধ হয়ে যাবে। দেখেন, হায়াত মৌতের মালিক আল্লাহ, ন্যূনতম সিকিউরিটি নিয়ে চলাও হলো সুন্নাহ। মানে আমরা যে লড়াই নেমেছি, আমার একটা মনে হয় কি, কোনো রাজনীতিবিদের বাসায় মৃত্যুটা হইতে পারে না, এটা কোনো ভালো মৃত্যু না। একটা শুধু বলি, জাতীয় শিক্ষা সপ্তাহে আমি জাতীয় পর্যায়ে পুরস্কার পাইতে আসছিলাম। বেগম জিয়া তখন প্রধানমন্ত্রী। তো আমি ফার্স্ট হইলে কি হবে, আমি অনেকবার আসছি বিতর্ক, বক্তৃতা, কবিতায়। যারা ফার্স্ট হয় শুধু তারা শুধু প্রধানমন্ত্রীর কাছ থেকে স্বর্ণপদকটা গ্রহণ করতে পারেন। আমি খুবই আনফরচুনেটলি 1 মার্কের জন্য সেকেন্ড হয়ে গেছিলাম। আমার মনে আছে আমি ভীষণ কান্নাকাটি করছিলাম যে আমি বেগম জিয়ার সাথে দেখা করতে পারিনি এবং পুরস্কারটা নিতে পারি নাই তার হাত থেকে। নির্বাচন কমিশন বলেছে কোনো পোস্টার লাগানো যাবে না, বিলবোর্ড লাগানো যাবে না। মানে আমার সাথে স্বাভাবিকভাবে সারাদিন যেহেতু রাস্তায় থাকি, ভাইরা ছবি তোলে, সেলফি তোলে, হিসেব করে দেখছি 100 সেলফি বা ছবির মিনিমাম 95টার পিছনে আব্বাস ভাইয়ের অথবা জামাতের হেলাল ভাইয়ের 2 জনের পোস্টার অথবা বিলবোর্ড। ঢাকা হাটের এমন কোন জায়গা নাই ভাই, আমি গরিব মানুষ, আমার 2টা পোস্টার লাগাবো এখন কই? তাহলে আমি বলতে চাই, এখন সিটি কর্পোরেশন আইসা যে বিলবোর্ড খুলবে, পোস্টার লাগাবে, সিটি কর্পোরেশনের তো টাকা দিছি আমরা সবাই, সে কি আব্বাস ভাই আর হেলাল ভাইয়ের পোস্টার লাগানোর জন্য পেইড করা হয়েছে? যে পোস্টার লাগাইছে তাকে খুলতে হবে, আমি পোস্টার লাগাইলে আমি খুলবো। এবং আপনি যদি সাহস থাকে আপনি কইরে দেখান, সময় দিছি 3 দিন। হেলাল সাহেব, আব্বাস সাহেব, XYZ যত সাহেব, ওসমান সাহেব, আদি সাহেব, পোস্টার যারা লাগাইছো সব পোস্টার 3 দিনের মধ্যে নামাবা। এই প্রস্তর যুগে যাতে ফিরে যেতে না পারে, এই জন্য গত 1টা বছর আপনারা কি ছিঁড়েছেন, এই ছেঁড়া জিনিসটার নাম বলেন। পুলিশে কয়জন নতুন পুলিশ নিয়োগ দিয়েছেন? একটা শুধু কনস্টেবল নিয়োগ হয়েছে ছোট করে। 1000বার বলেছি আপনারা কমপক্ষে 50,000 পুলিশ নিয়োগ করেন। এই 50,000 পুলিশ যদি 1 টাকা ঘুষ না দিয়ে চাকরি নিতে পারে, তাহলে তার কোনো দায় নাই যে ঘুষ খেয়ে তারপরে সেই যেই টাকা দিয়ে চাকরি নিছে সেই টাকা ফেরত দিতে হবে। 50,000 তো দূরের কথা, আপনি কয়জন পুলিশ নিয়োগ দিচ্ছেন? আপনি নিয়োগ দিতে পারেন নাই। নাম্বার 2, সিঙ্গাপুরে এস আলম যে বড় শপিং মলটা কিনেছে, ওইখানে সামনে বড় মাঠটা, ওইখানে প্রচুর বাঙালি কমিউনিটির লোকজন আসে। সিঙ্গাপুরে মানুষ কি পরিমাণ কষ্ট করে প্রবাসীরা দেশে টাকা পাঠায়, যে এই প্রবাসীরা যে টাকা পাঠায় সেই টাকাই তো লুটপাট হয়েছে।
সেই লুটপাট কইরা বাংলাদেশের ব্যবসায়ী নামে এই বদমাইশেরা সেখানে এত বিরাট শপিং মল কিনে ফেলছে, কিন্তু এই শপিং মলে তো তার অ্যাক্সেস নাই, ওটা অনেক দামি শপিং মল, মানে তার পয়সা বাংলাদেশে পাঠায় আর বাংলাদেশ থেকে চুরি করে নিয়ে এরকম সেখানে শপিং মল হচ্ছে। প্রচুর মানুষ বলে ইন্ডিয়ান একটা লেবার পর্যন্ত বাংলাদেশের চেয়ে 1 লাখ টাকা বেতন বেশি পায়, অন্যান্য সব দেশে নেপালিয়ানরা পায়, ভুটানের লোকজন পায়, বাংলাদেশ কেন পায় না? কারণ বাংলাদেশের যেই লোকটা যায় শুধু এই যে ঘর মোছার জন্য, কার্পেট পরিষ্কার করার জন্য, ইন্ডিয়া যেটা পাঠায় সে মিনিমাম ওয়েল্ডিং এর কাজ শিখিয়ে পাঠায়। আমাদের কপাল খারাপ, জিয়াউর রহমানের পরে আমরা কোনো ভিশনারি স্টেটসম্যান পাইনি। মাওলানা ভাসানী যখন চীনে গেছেন তখন দেখে যে বিরাট বিরাট রাস্তা, গাড়ি ঘোড়া অর্ধেকও চলে না, রাস্তা অকুপাইড করে না, পুরো রাস্তা পড়ে আছে। তখন ধরে জিজ্ঞেস করতেছে যে এই তোমরা এত টাকা নষ্ট করছো কেন, এখানে এত বড় বড় রাস্তা বানাইছো, গাড়ি ঘোড়া চলে না, যে তুমি যদি বাইচে থাকো 50 বছর পর এখানে আইসো দেখবে এই রাস্তায় হয় না, এর চেয়ে অনেক বড় রাস্তা লাগবে। ইতিহাস বলে ওখানে এখন 2-3 তলা ফ্লাইওভার, মিনিমাম এতটুকু ভিশনারি চিন্তা তাদের ছিল। আর আমরা আপনাদেরকে বলি, মানে দুঃখের কথা, যে মগবাজার উপরে যে ফ্লাইওভারটা, এই ফ্লাইওভারটা সব হয়ে গেছে অলমোস্ট, বড় বড় একটা যে পিলার উঠছে, এরপরে পত্রিকায় রিপোর্ট আসছে পিলার অনেকগুলো ভুল হইছে। এইটার যিনি প্রধান আর্কিটেক্ট এবং তাদেরকে জিজ্ঞেস করছে, তিনি বলে সাংবাদিকদেরকে বলতেছে এখন যে আপনারা বলেন এটা তো বানাইছি আপনাদের সামনে বসে, তখন বলেন নাই কেন? কি ভাই, রাস্তার উপরে বানাইতেছে, এখন আমি যদি এবার গিয়ে সেটা বলি তাকে বলবেন সরকারি কাজে বাধা। আমি তাহলে আর্কিটেক্ট আসছে কিসের জন্য? রাষ্ট্র কোটি কোটি টাকা খরচ কইরা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কয়টা দিন বেঁচেছেন, কিন্তু ভাবেন আজকে পর্যন্ত উনি আমার অনুপ্রেরণা। হাঁটতে হাঁটতে আমার পা ফুলে যায়, আমি আমার টিম ব্যাগের মধ্যে জুতো নিয়ে তারপরে একটা শপিং মলে ঘুরছিলাম, মানে পা ফুলে গেছে, পা জুতোয় ঢুকাতে পারছিলাম না। তো জিয়াউর রহমানের একটা ওনার গল্প মনে পড়ছিল, যিনি মাইলকে মাইল যখন হাঁটতেন ওনার সাথে স্টাফদের পা ফুলে যেত, কিন্তু ওনার তো আর্মি ট্রেনিং আছে। স্যার আপনার তো আর্মি ট্রেনিং, আমরা তো আর পারি না, এই জন্য ওনাকে মানুষ রাখাল রাজা বলতো। তো আমরাও সারা বাংলাদেশের 56,000 বর্গ মাইলে হাঁটতে চাই, আমরা ইনসাফের চাষাবাদ করতে চাই, একটা স্বাধীন সার্বভৌমত্বের সততার বাংলাদেশ তৈরি করতে চাই। আল্লাহ যে কয়দিন হায়াতে রাখবেন এই লড়াইটা করব। যেদিন নিয়ে যাবেন আমি স্বপ্ন দেখে যেতে চাই, আমি আমাদের এমন টিম, আমি আমার সন্তানকে রেখে যেতে চাই, আমার মৃত্যুর পরে যেন এই লড়াই বন্ধ না হয়, এই লড়াই যেন বাংলাদেশে কিয়ামত পর্যন্ত জারি। প্রচুর মানুষ বলে ইন্ডিয়ান একটা লেবার পর্যন্ত বাংলাদেশের চেয়ে 1 লাখ টাকা বেতন বেশি পায়, ভুটানের লোকজন পায়, বাংলাদেশ কেন পায় না? ইন্ডিয়া যেটা পাঠায় সে মিনিমাম ওয়েল্ডিং এর কাজ শিখিয়ে পাঠায়। বাংলাদেশে এখন স্যার দেখবেন 3 দিনের একটা ট্রেনিং দেয় এই প্রবাসীদেরকে, এই 3 দিনের ট্রেনিং নিয়ে আবার 8,000 টাকা নেয় না 6,000 টাকা নেয় এবং এখানে একটা ব্যবসা করে। এগুলো কি? বরং আমরা মিনিমাম 6 মাসে যদি একটা ট্রেনিং করতে পারি, যে কাউকে ওয়েল্ডিং এর কাজটা শিখিয়ে দেয়া। বিদেশে টাইলসের কাজের প্রচুর দাম, বাংলাদেশে কেউ টাইলসের মিস্ত্রি না, সবাই ওইরকম টাইলসটা আগাই দেয়, কিন্তু মিস্ত্রিটা হলো ইন্ডিয়ান অথবা অন্য কোনো দেশের। কারণ আমি যদি আমার ভাইদেরকে টাইলসের কাজ শিখাইতে পারি, ওয়েল্ডিং এর কাজ শিখাইতে পারি, তাই তো সেখানে মিনিমাম 2 গুণ আর্ন করতে পারে। সেটাকে তো সে ওখানে মজমস্তি করে না, বাংলাদেশে পাঠায়। প্রবাসী মন্ত্রণালয়ের মতো একটা মন্ত্রণালয়, এটাকে আসিফ নজরুল সাহেবের আইন মন্ত্রণালয়ের সাথে কানেক্টেড রাখতে হবে। উনি কি এমনিতেই আইন মন্ত্রণালয় নিয়ে প্রচুর ব্যস্ত, এই সময়টার মধ্যে প্রবাসীদের জন্য একটা ইম্প্যাক্টফুল কিছু করে ফেলতে পারে না? সেটা করতে পারে না। আপনারা বলবার চেষ্টা করছেন কি তিনি হাজী সেলিমের লোক। তাহলে প্রথম কথা হলো হাজী সেলিমের লোক কিভাবে যুবদলের স্টেজে উঠলো? তাহলে আপনারা এনসিপি রে বলেন আওয়ামী লীগ পুনর্বাসন করে, আপনারা জামাত রে বলেন আওয়ামী লীগ পুনর্বাসন করে, আপনি এবার উত্তর দেন, আপনি বলতেছেন সে হাজী সেলিমের লোক, আমরা তারে দেখতেছি যুবদলের নয়নের পিছনে স্টেজে কয়শো কোটি টাকা খাইয়া আপনারা এই আওয়ামী লীগদেরকে বিএনপিতে জায়গা দিতেছেন। বলেন আপনারা কে কে কোন কোন মিডিয়ায় ডিরেক্টর পদে ঢুকে কত লাখ টাকা বেতন পাইয়া এখন সুশীল হয়ে গেছেন, এগুলো আমাদের জানা আছে। বিএনপির ক্ষেত্রে এই কথাগুলো বলছি, অধ্যত্ত অহমিকা আপনাদের বডি ল্যাঙ্গুয়েজে। আরে ভাই 1 বছর আগে ছিলেন বিলাই, টক শোতে যান নাই, এখন আপনি বাঘ হয়ে উঠছেন। সেই বাঘের কণ্ঠ কার সাথে দেখাইতেছেন? এই দেশের নিরীহ মানুষের সাথে। আওয়ামী লীগ কয়টা ধরে শেষতে পারছেন? কয়টা আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাকশনে যাইতে পারছেন? কোটি কোটি টাকা খায় ওই হাজী সেলিমের লোক স্টেজে উঠান। আপনারা এইবার লাস্ট চান্স, যদি বাদ দিতে না পারেন আপনাদের এই দেশে আর কোনো রাজনীতি থাকবে না, মানে থাকবে না, মনে রাখেন। চূড়ান্ত অধ্যত্ত এবং অহমিকার সিম্বল ছিল শেখ হাসিনা, শুধু তার পদত্যাগ না পতন হয়েছে, দিল্লিতে গিয়ে লুকাইতে হয়েছে। সুতরাং আপনারা তো তার ধারে কাছেও না। সালাউদ্দিন ভাই থেকে শুরু করে অন্যান্যরা যেই অ্যাটিটিউডে কথা বলেন আমরা আহত হই। আমরা আপনাদেরকে শ্রদ্ধা করতে চাই। সালাউদ্দিন ভাই আপনি গুম ছিলেন, বিএনপির কত মানুষের জীবন মেসাকার হয়ে গেছে, তাদেরকে ইন্টারভিউ করে দেখেন। প্রত্যেকটা মানুষ বিএনপির এই আচরণে, যারা বিএনপির জন্য জীবন দিচ্ছে তারা আহত, তারা কাউরে বলতে পারে না। আমাদেরকে অগণিত বিএনপি কর্মীরা ধরে বলে ভাই আপনারা যেটা বলেন এইটা শতভাগ সত্য, একটা দলের কাঠামোর মধ্যে আছে বলতে পারতেছি না, কিন্তু এভাবে নেওয়া যায় না। তো এই অধ্যত্ত আর অহমিকা থেকে বের হন। বিএনপির ক্ষেত্রে এই কথাগুলো বলছি। আরে ভাই 1 বছর আগে ছিলেন বিলাই, টক শোতে যান নাই, অনলাইনে কানেক্টেড হইছেন, সেখানেও কে যেন নক করছে, বাসা থুয়ে দৌড়াইতেছেন, মানে এটা তো আমরা মানি। এর মানে আপনারা বিলেই তো ছিলেন। এই কথাগুলো আপনাদের সামনে এর আগেও বলবার কারণে আমাদেরকে অনেকবার বিভিন্ন ট্যাগিং দেওয়া হয়েছে। আমরা কখনো জামাতের বিটিম, কখনো এনসিপির বিটিম, কখনো কার বিটিম সে নিজেও জানে না, তবে কারো না কারো বিটিম। যদি বিটিম না বলে সমালোচনাগুলো একটু আমলে নিতেন তাহলে আজকে আপনাদের এই পরিণতি হইতো না। বিএনপি যদি এখনো মনে করে তার পুরনো ধারার রাজনীতি কইরা সে ক্ষমতায় আসবে এবং টিকে থাকবে, আগে আপনাদেরকে বলছিলাম বিএনপি ক্ষমতায় আসলে থাকতে পারবে সর্বোচ্চ 3 বছর, আজকে সময় আরো কম মনে হইতেছে। বিএনপি যদি বিপুল ভোটে না 300-তে 300 জিততে আসে, এই অবস্থায় সে 2 বছরের বেশি
সরকার রান করাইতে পারবে না। কেন পারবেন না? হিসাব সোজা ভাই, মানুষের হাত খুলে গেছে, মানুষ মার খাইতে খাইতে এখন মার দিয়া শিখে গেছে। আপনি যত তারে একটা বাজে কথা বলবেন, আপনি 3টে বাজে কথা শুনবেন। এমন অবস্থা হইতে পারে আপনারা সংসদে বসে যদি দেশ বিরোধী আইন করেন, মানুষ নিজের জানমালের কথা ভাইবা সব বন্ধ কইরা সংসদে গিয়েও আপনাদেরকে পিটাইতে পারে। আপনারা তখন যত ইংলিশে মব বলার চেষ্টা করেন, তাতে আপনারা টিকতে পারবেন না। সুতরাং আপনারা জনতার রাজনীতিতে ফিরেন। কেমনে জনতার রাজনীতিতে ফিরবেন? জুলাইয়ের সনদকে আপনারা অত গুরুত্ব দিতে চান না, বলেন এটা আবেগের ব্যাপার না। বিএনপির একটাই পরিত্রাণের উপায়, ভালোবাসা লাস্ট সমালোচনাটা করি। এই যে প্রতিবার বহিষ্কার করেন, কয়দিনের জন্য বহিষ্কার? এইসব বন্ধ করেন, চিরদিনের জন্য বহিষ্কার করেন। নাম্বার 2, নতুন কইরা আপনারা রাজনীতি শুরু করেন, জুলাইয়ের রাজনীতি। জুলাইয়ের ঘোষণাপত্রের জন্য আপনারা সবচেয়ে বেশি সোচ্চার হন, নতুন সংবিধানের জন্য আপনারা রাস্তায় নামেন। আপনারা যদি জুলাইয়ের ঘোষণাপত্র, জুলাই সনদ, নতুন সংবিধান এবং ফ্যাসিবাদ বিরোধী রাষ্ট্র কাঠামো ভাইঙ্গা নতুন বাংলাদেশ নির্মাণের রাজনীতিতে নামতে পারেন, তাইলে আপনারা দেশের রাজনীতিতে ভ্যালিড থাকবেন, প্রাসঙ্গিক থাকবেন। যদি না করতে পারেন, তাইলে মুসলিম লীগ আর আওয়ামী লীগের পরিণতি হবে। মুসলিম লীগকে কেউ মারে নাই, রাজনীতির ভুলের কারণে নাই হয়ে গেছে। আর যেই দেশের নেতৃত্বে এই দেশ স্বাধীনতা হয়েছে মাত্র 54 বছর আগে, সেই দল সবকিছু নিয়ে পালাইছে। সুতরাং আপনারা তো তার অনেক পরের দল। আর নইলে পরিণতি কি হবে এটা ভালোবেসে বললাম। এবং সব থেকে খারাপ লাগে যে এই দলটার সাথে শহীদ জিয়ার নাম জড়িত, বেগম জিয়ার নাম জড়িত, এই দলটার এইরকম করুণ পরিণতি হবে, এটা চিন্তা করতেই খারাপ লাগে। আপনি যদি ডিপার্টমেন্টের ফ্যাকাল্টিকে ইন্টারভিউ করেন যে আপনি পুরো কোর্সে কি পড়ান, 80% টিচার 10 মিনিটে কিছু বলতে পারবে না। তারা আমাদের লাইফের ভ্যালুয়েবল টাইম নষ্ট করছে। ওই টাইম নষ্ট না করলে আমরা অন্য কোনো ট্রেনিং নিতে পারতাম, আমরা স্কিল অর্জন করতে পারতাম। সে নিজেই জানে না পুরো কোর্সে সে কি পড়ায়। এই জন্য বাংলাদেশের বাস্তবতা। ইভেন তার প্রোডাক্টিভিটি নষ্ট করে। এটা একটা ছোট গল্প বলি। আমি এখানে একটা ছেলে চা বানায়, তো মানে ওরে সবাই বকে, মানে চাটা অত ভালো করে বানায় না, ঠিক মতো সার্ভ করে না। তাই এরপর আমি একদিন ওরে বুঝবার চেষ্টা করলাম, জিজ্ঞেস করলাম যে তোমার যে সবাই বকে তুমিও ঠিক মতো দাও না। তখন ও বললো স্যার আমি একটা ডিগ্রি পাস পড়া। ও নিতে পারে না। ফ্যাক্ট ইজ ও ডিগ্রি পাস করছে। এখন এই ডিগ্রি পাস ওর যা প্রত্যাশা, এতে ও ডিগ্রি পাসে কোনো চাকরি তো পাইতেছে না। ফলে যেটা হইতেছে, ও যেহেতু ডিগ্রি পাস করে ফেলতেছে, এখন চাটাও ভালো বানাইতে পারতেছে না। আর ডিগ্রি যে একটা সার্টিফিকেট নিছে, ওই অনুযায়ী কোনো চাকরি করতে পারতেছে না। এখন না হইছে মাস্টার, না হইছে ভালো টি মেকার, অনার্স পাস করছি, মুদির দোকান করবো কেন? এই সার্টিফিকেটটা আমাদের লাইফে প্রচন্ড প্রোডাক্টিভিটি নষ্ট করতেছে বহু মানুষের। এই একটা সার্টিফিকেট ধরাই দিয়া। তো আমার যেটা মনে হচ্ছে যে আসলে আমাদের এই সার্টিফিকেট কমানো দরকার। কেউ জানে না সে অনার্স শেষ করে কি করবে, ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড। এখন বিসিএস এর প্রতি এই মোহটা কেন? বিসিএস এ নবম ক্যাডারে যুক্ত হলে তার প্রথম বেতন 26 থেকে 27,000, সর্বোচ্চ সে 40 থেকে 45,000 টাকা পাবে যদি সে ঘুষ না খায়। আমি এটাকে 50,000 নিলাম। তো বাংলাদেশে তো এরকম প্রচুর ডিসেন্ট জব, প্রাইভেট জব আছে যারা 1 লাখের উপরে এমনিতেই ভালো স্যালারি পায়। তাহলে এরপরও কেন বিসিএস এর জন্য 5 বছর ধ্বংস করছে? কারণ গত 15 বছরের বাংলাদেশে যার পরিবারে একজন পুলিশ ক্যাডার আছে, সে সমস্ত বিপদ আপদ থেকে মুক্ত। তাকে কেউ গুম করবে না, খুন করবে না, ক্রস ফায়ার দিবে না। সো এবার নতুন লড়াইটা হলো, আপনি যদি বিসিএস অ্যাডমিন, পুলিশ, ট্যাক্স, কাস্টমস হয়ে 1 পয়সা হারাম খেতে না পারেন, আমি লিখে দেই, তাহলে পরবর্তীতে আর বিসিএস এ কেউ পরীক্ষাই দিতে চাবে না। কারণ এত পশ লাইফ তো সে লিড করতে পারবে না। যেই বেতন 45,000 টাকা, কিন্তু ঘড়িটার দাম তার 90,000 টাকা, তার যদি দুদক গিয়ে ধরে এই ঘড়ি পাইছো কই, তাহলে তো সেই ঘড়ি কিনবে না এবং এই লাইফ লিড করবে না। তাহলে তার কি লাগবে? প্রচুর উদ্যোক্তা লাগবে, উদ্যোক্তা হইতে হবে। সবাই জানে যে ক্যাডার হবে 1800 থেকে 2000, নন ক্যাডার হবে 2000, সর্বোচ্চ 5000। এরপরে কোনো 4 লাখ পরীক্ষার্থী। এটাকে কেন্দ্র করে রয়েছে কোটি কোটি টাকার কোচিং বাণিজ্য। এটার বড় কারণ হলো আমরা যে জায়গাটা আমরা যত বলি যে এসএমই করতে হবে, আর এসএমইর যে বিরাট বিল্ডিং পান্থপথে কইরে রাখছে, ওইখানে তো আসলে যে ক্ষুদ্র উদ্যোক্তা সে পান্থপথ কোনোদিন আসেও না। আর সে যে নিজেও এসএমই করে সে নিজেও বোঝে না। এইটা হলো বাংলাদেশের সবথেকে একাডেমির বড় সমস্যা। যেখানে বিল্ডিং ঘুরে রাখছে, এই বিল্ডিং এ তো পান্থপথ বসুন্ধরা বাসুনি আইসে করবে কি? মাথা খারাপ। আমাদের যখন রাজনৈতিক মুরব্বী বলতে একজন বেগম জিয়া, আমার ধারণা উনি কাউকে যদি ফোন করে চা খেতে বলেন, এমন কোন দল নাই যে মুহূর্তের মধ্যে সেখানে হাজির হবেন না। বেগম জি এইখানে কাটা বলতে কি বুঝলেন? গ্রেনেড হামলা, বোমা বিছিয়ে দেবে হাসিনাকে। ওই যে 21 আগস্ট গ্রেনেড হামলা করেছে সেটাই বলছে। এবং শেখ হাসিনা 2008-এ নির্বাচিত হয়ে প্রথম যখন ইন্ডিয়া সফরে গেল, তখন বেগম জিয়া বললেন যদি দেশের জন্য ভালো কিছু করা হয় তাহলে স্বাগত জানাবো, যদি কোনো ষড়যন্ত্রের চুক্তি করে আসা হয় পথে কাটা বিছিয়ে দেব। পরের দিনই বাংলাদেশের সমস্ত মূলধারা মিডিয়া তারা আর্টিকেল লিখলেন, বেগম জি এইখানে কাটা বলতে কি বুঝলেন? গ্রেনেড হামলা, বোমা বিছিয়ে দেবে হাসিনাকে। ওই যে 21 আগস্ট গ্রেনেড হামলা করেছে সেটাই বলছে। এই যে কোনো কিছুকে তোয়াক্কা না করে গণমানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে পারা। এবং ভাবেন তিনি কিন্তু একজন নারী, কতজন মানুষ মরে গেছে সেভাবে গণহত্যা হয় না। আপনি কিভাবে কিল করেছেন প্যাটার্নের উপরে গণহত্যা হয়। সাইদি সাহেবের যখন রায় হলো, তখন 2 দিনে 153 জন মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হলো। বেগম জিয়া তখন সিঙ্গাপুরের ট্রিটমেন্টে ছিলেন। আমার স্পষ্ট মনে আছে উনি ট্রিটমেন্ট কমপ্লিট না করে উনি বাংলাদেশে ব্যাক করলেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা ওনাকে বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করতে গেলেন, উনি গ্রহণ করলেন না। এসেই উনি অফিসে ব্রিফ করলেন, হরতাল ডাকলেন এবং উনি প্রথম বললেন
গণহত্যা চালানো হয়েছে বাংলাদেশে। বাংলাদেশের তাবৎ বুদ্ধিজীবীরা জেনোসাইডের সংজ্ঞা জানে না, খালেদা জিয়া হচ্ছেন অশিক্ষিত, সুতরাং উনি এটাকে গণহত্যা বলতে পারেন না, ভুল বলেছেন। বেগম জিয়াই একমাত্র তখন বললেন না এটা গণহত্যা হয়েছে। দেখেন কতজন মানুষ মরে গেছে, সেভাবে গণহত্যা হয় না। আপনি কিভাবে কিল করেছেন প্যাটার্নের উপরে গণহত্যা হয়। ওনার মধ্যে যেটা সব থেকে ব্যাপার, মাতৃত্ব সুলভ আচরণ। যে একবার একটা বড় মুভ করার জন্য শিবির প্ল্যান করছিল, ছাত্রদল শিবির মিলে ক্যাম্পাসে একটা বড় মুভমেন্ট করবে আওয়ামী লীগের বিরুদ্ধে। খুবই রিস্কি ছিল, কিন্তু উপায় ছিল না। তো বেগম জিয়া শুনে তারপরে শুধু দলের এবং এই বাচ্চাদেরকে কি পরিমাণ ওন করেন, উনি উঠে বললেন যে করতে পারলে ভালো হইতো, কিন্তু আমার ছেলেরা মনে হয় পারবে না, ওদের জীবন ধ্বংস হয়ে যাবে। ছাত্র দলের ছেলেদের কথা বলছিলেন যে এই রিস্কে যদি ওরা ফেল করে যায় তাহলে ওদের জীবন ধ্বংস করে ফেলবে। আমার ঢাকা হাটের প্রত্যেকটা প্রার্থীকে জিজ্ঞেস করেন আপনার বৈধ ইনকাম কি। মানে আপনার তো বাসায় বাজার হয়, বাসা ভাড়া দেয়া লাগে, বাচ্চাদের স্কুল আছে, ওষুধ কেনা লাগে বাবা মার, আপনার এটার বৈধ উপায় কি? আমি তো বলতে পারছি আমি বিশ্ববিদ্যালয়ে পড়াই, আমি কোচিং করাই। তাহলে আপনি আরো 5 জন প্রার্থীকে জিজ্ঞেস করেন, যদি কারো বৈধ ইনকামের পথ না বলতে পারে তাহলে সে চাঁদাবাজি করে। এই জায়গাটা আমাদেরকে এক্সপোজ করতে হবে। ভারত বিরোধিতাই কি একমাত্র আপনার বা বিএনপির রাজনীতি? বেগম জিয়া উঠে বললেন। 1997 সনে বিবিসি বাংলা একটা ইন্টারভিউ করেছিল বেগম জিয়ার। বিবিসি বাংলা তাকে প্রশ্ন করছে, ভারত বিরোধিতাই কি একমাত্র আপনার বা বিএনপির রাজনীতি? বেগম জিয়া উঠে বললেন, আমরা ভারত বিরোধিতা করি কে বলেছে? আমি বাংলাদেশের রাজনীতি করি, স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলি। বাংলাদেশের স্বার্থের কথা বলতে গিয়ে যদি কোনো দেশের বিরুদ্ধে যায় সেটা আমার কি দোষ? যেই দেশের বিভিন্ন দলের নেতাকর্মীরা ভিক্ষুকদের কাছ থেকে পর্যন্ত টাকা তুলে রাজনীতি করে পেট চালায়, মানে তারা কি বললো না বললো এটা নিয়ে আমরা চিন্তা করব। যেই লোকটা আগে 200 টাকা চাঁদা দিত, এখন তার 400 টাকা চাঁদা দেয়া লাগে, শুধু বলে নাই ভয়ে, তাহলে ওই ব্যবসাটুকু করে খাবে কি করে? তো আপনি আমাদেরকে বলবেন আমরা ক্রাউড ফান্ডিং করে কি করি, আর আপনি কি করেন? ক্রাউড ফান্ডিং করেন না, আপনি আর্মস ফান্ডিং করেন। গিয়ে আর্মস ঠেকাইয়া ভিক্ষুকের কাছ থেকে টাকা নেওয়া হয়। আপনি জানেন যে একটা এলাকায় কোন কোন মসজিদে কারা কারা ভিক্ষা করবে, সিন্ডিকেট আছে, এবং কোন কোন মসজিদে ভিক্ষা বেশি দেওয়া হয়, সেইখানে কোন টিম যাবে সেটার উপরে ওখানকার যারা ছেঁচড়া টাইপের লিডার, পলিটিক্যাল লিডাররা কানেক্টেড হয়, এবং একটা অ্যামাউন্ট তাদেরকে দিতে হয়। আপনারা ওখানে ভিক্ষায় দাঁড়াইতে পারেন। তারা যেটা করেন 5-7 জন দামি দাঁড় করাই দেন। দামি প্রার্থী দাঁড় করাই দিলে হয় কি, প্রত্যেক প্রার্থীর নামে আবার পুলি এজেন্ট দেওয়া যায়, মানে তার নামে এজেন্ট দেওয়া যায়। তো আমার এগেনস্টে যিনি আছেন তিনি যদি আরো 5 জনকে দাঁড় করাই দেন এবং 5 জনের এগেনস্টে আরো 5 জন সে এখানে এজেন্ট দিবেন, তারপরে যেটা হবে পুরো বুথের মধ্যে 10 জনের মধ্যে দেখা যাবে 8 জন বনাম আমার একজন। তো আমার একজন তো সে কুলে উঠতে পারবে না। এরপর ওইখানে সরকারি যে কর্মকর্তা থাকবে, ভাই সেটা আসমান থেকে নাজিল হয় না, সে ওখানে আসছে একদিনে চাকরিটা করে হয়তো ওই দিন দায়িত্ব পালন করে 3-4 হাজার টাকা পাবে। এখন যেহেতু সে ওই স্কুলে আবার চাকরি করা লাগবে, তার কোনো শক্তি নাই ওইখানে যারা দখল করতেছে তাদেরকে বাধা দেয়া, কারণ সে স্কুলেও ফিরতে পারবে না, কলেজেও ফিরতে পারবে না। বাংলাদেশের নির্বাচন তো দূরের কথা, সামনের কোনো কাজেই যাওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত মিডিয়ার সংস্কার করা যাবে, যতক্ষণ না পর্যন্ত পুলিশের সংস্কার করা যাবে। তো সরকারকে বলি, এই যে গত 1 বছরে আগের মিডিয়াগুলো তো সবাই মিলে কম বেশি আওয়ামী লীগকে চেটেছে। আপনি গত 1 বছরে কয়টা নতুন মিডিয়া আনতে পারছেন যারা জুলাইয়ের ন্যারেটিভ নির্মাণ করবে? আপনি সেইটা পারেন নাই। আপনি মামলা দায়ের করতে পারেন নাই। আমরা ভিডিওকে সামনে আনার আগ পর্যন্ত আপনি গ্রেফতার করতে পারেন নাই। আপনি আবার সরকারের তরফ থেকে বলছেন কি যে প্রস্তর যুগে মানুষ আগামী 1 বছর পর এই অবস্থা দেখে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য গণ আন্দোলন করবে। আমি আপনাদেরকে বলে রাখি, যদি আওয়ামী লীগ কোনোদিন এই গণহত্যাকারীরা দেশে ফিরে আসতে চায় বা আসার কোনো অবস্থাও তৈরি হয়, রাজনৈতিক দল হিসেবে সবার আগে তার দায় নিতে হবে বিএনপিকে। বিএনপির এই ব্লান্ডারের কারণে এই দেশে আওয়ামী লীগ আসার পরিস্থিতি তৈরি হবে। আর দ্বিতীয়ত এই সুশীল এনজিওবাদী সরকার যে না পুলিশ সংস্কার করে, সে না পুলিশ নিয়োগ দেয়, না গ্রেফতার করে, না সে রুল করে, না সে কুইট করে, সে কিচ্ছু করে না, সে শুধু ফেসবুকে পোস্ট দেয়। এই যে আগে যারা আওয়ামী লীগ চেটেছে 15 বছর ধরে, সেই চাটাটা এখন জিব্বাটা একটু একবার কুলি করে বিএনপির দিকে জিব্বা বাড়িয়ে দিয়েছে। এটা বিএনপিকে বলতে হয় না আমাকে চাটো, কারণ সে জানে আগামী এখন আবার বেশ কিছুদিন ক্ষমতায় বিএনপিকে থাকবে, সুতরাং প্রচুর পরিমাণ বিএনপিকে চাটতে হবে। উপরে আল্লাহ, সারা পৃথিবীর যারা ধর্ম বিশ্বাস করে যে একটা গাছের পাতা নড়লেও সে জানে, আর রাষ্ট্রের মধ্যে এজেন্সি জানে দুনিয়ার সব। এইখানে ভয়াবহ হত্যাকাণ্ড ঘটলো, নিপুণ ভাবে তার ভিডিও করা হলো, তাহলে এইটা এজেন্সি কিছু জানে না? আরো ভয়াবহ ব্যাপার হলো, মিডিয়ায় খেয়াল করেন কিভাবে ব্ল্যাক আউট হয়ে যায় সবকিছু। এইরকম জঘন্যতম ভয়াবহ হত্যাকাণ্ড মূলধারার মিডিয়ায় আসেই নাই। মিডিয়ার কাজ হলো তার কর্পোরেট হাউসের স্বার্থে ডিলিং তৈরি করা। আমি 3 থেকে 4টা মিডিয়া হাউসের ভাইদের সাথে ইনফরমালি কথা বলে বোঝার চেষ্টা করেছি যে ভাই সত্য করে বলেন, আপনারা কি এটা জানতেন না? ওনারা সঠিক উত্তর দিতে পারেন না। এর মানে হলো ওনারা জানতেন, কিন্তু ওনারা এত বড় ঝামেলায় যেতে চান নাই। ঢাকার মধ্যে প্রকাশ্য দিবালোকে পাথর মেরে মানুষকে হত্যা করা যায় এবং মিডিয়া দিয়ে সেটা ধামাচাপা দেওয়া যায়, তাহলে নির্বাচনের সময় সারা বাংলাদেশে হাজার হাজার কেন্দ্রে কত পাথর মারা হবে, কত গুলি করা হবে, তখন যে মিডিয়া কি করবে তা আমাদের বুঝ হয়ে গেছে। এটা কি, আমি নির্বাচনে দাঁড়িয়েছি লিফলেটে দিয়ে সালাম দিয়ে। কেন নির্বাচন করবা? আমি এমপি হতে চাই। এমপি কেন হবা? তোমার কি কোনো অভিজ্ঞতা আছে? আমি বললাম কেমন অভিজ্ঞতা? বলে তুমি কোনোদিন ওয়ার্ড কাউন্সিলর হয়েছো, তুমি এমপি হইতে চাও?
দাও। জাস্ট আমি একটু ধৈর্য হারাই গেলাম। পরে যে প্রশ্নটা করলো, তুমি তাহলে এখানেই কেন করছো? আমি বললাম আমি এখানের ভোটার, ঢাকা 8-এর ভোটার, করতে সমস্যা কি? আর তুমি কি ওয়ার্ড কাউন্সিলর হইছো? আমি বলি ওয়ার্ড কাউন্সিলর আর এমপির কাছ তো এক না, আমি ওয়ার্ড কাউন্সিলর কেন? তারপর আমি বললাম আমি শুরু করছি এমপি দিয়ে, আমি তো একদিন জাতিসংঘের মহাসচিব হইতে চাই। তারপর সে দেখলাম খুবই ট্রিগার্ড হয়ে গেছে। হ্যাঁ বাচ্চা মানুষ। আমি বললাম চাচা এই মনস্তত্ত্ব ভাঙতে হবে। উঠে এসে বললো তোমরা তো সবকিছু ভেঙে ফেলছো। আমি বললাম ইয়েস ইনশাল্লাহ আরো অনেক কিছু ভাঙবো। আজ পর্যন্ত বাংলাদেশ যতবার ধ্বংসের দ্বার প্রান্তে গেছে, প্রধানতম কারণ ছিল শান্তিপূর্ণ ক্ষমতার হস্তান্তর হয় নাই, নির্বাচনের গলদের কারণে। গত 3টা নির্বাচনে সবাই নারায় তাকবীর দিয়ে সিল মারছে, তখন এত দরদ কোথায় ছিল? সিসি ক্যামেরা লাগবে, অ্যাটলিস্ট আমরা যেন বলতে পারি যে এই কেন্দ্রটা কি দখল করছে, তার মুখটা যেন দেখা যায়। হায়াত মৌতের মালিক আল্লাহ, ন্যূনতম সিকিউরিটি নিয়ে চলাও হলো সুন্নাহ। আমার মা স্বাভাবিকভাবেই কান্নাকাটি করেন, আমার পরিবার সবাই। তো আমি আমার মাকে বলেছি যে দেখো, মানে আমরা যে লড়াই নেমেছি, কোন রাজনীতিবিদের বাসায় মৃত্যুটা হইতে পারে না। যিনি রাজনীতি করেন, যিনি লড়াই করেন, যিনি বিপ্লবী, যিনি সংগ্রামী, তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্য দিয়ে, একটা রাজপথে, একটা গ্লোরির মৃত্যু। আমি তো ভীষণ ভাবে প্রত্যাশা করি, আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি, অনেক জায়গায় বলেছি যে একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে। সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে, এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। আগামী 50 বছর বাঁচলাম, কোনো ইম্প্যাক্ট তৈরি হলো না আমার দিয়ে, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, উম্মার জন্য, জাতির জন্য। কিন্তু আমি ধরেন 5 বছর বাঁচলাম, সেটার মধ্য দিয়ে যদি আগামী 50 বছরের ইম্প্যাক্ট তৈরি হয়, তাহলে অনেকদিন বেঁচে থাকায় কি সাফল্যের বলেন? পুরো বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার হাব হলো শাহবাগ, পিজি, বারডেম, ঢাকা মেডিকেল। এমন ভাবে সিন্ডিকেট করে রাখা হয়েছে, আপনি মরে গেলে আপনার লাশটা পর্যন্ত নিয়ে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট করা হবে। আপনাকে চাওয়া হবে 20,000 টাকা, ওই 20,000 টাকার কমে যদি কোনো 15,000 টাকায় যেতে চায়, আপনার লাশ সেখানে তুলতে দিবে না। আপনি চিন্তা করেন এমন দেশে আমরা আছি। এখন তার শুধু প্রভু বদলে যাবে। বিটিভিতে একটা শোতে গিয়েছিলাম, টক শোতে। আমার সাথে বিএনপির একজন বড় নেতা, না সেকেন্ড লেয়ারের বা থার্ড লেয়ারের একজন নেতা। অবাক ব্যাপার হলো, দেখেন তিনি ঢুকতে পারেন নাই, বিটিভির অন্তত 1 ডজন কর্মকর্তা দৌড়ে দৌড়ে তার পিছনে ঢুকছে, সালাম দিতেছে। সে যখন বের হয়ে যাচ্ছে দৌড়ে তাকে আগাই দিতেছে। মানে ঠিক আওয়ামী লীগের সময় যে কালচারটা আছে, এখন তার শুধু প্রভু বদলে যাবে। কোনোদিন জামাত ক্ষমতায় আসে, জামাতকেও একই আচরণ। এই যে আমাদের চাটুকারিতা, এটা তো আমাদের মনস্তত্ত্বে। পলিটিক্যাল সায়েন্সে ভর্তি হওয়ার পরে যেটা হয়েছে, যে প্রশ্নের উত্তর অনেক দিছি, তো অনেকে যখন জিজ্ঞেস করতো তুমি কোন সাবজেক্টে ভর্তি হয়েছো, আমি বলতাম পলিটিক্যাল সায়েন্সে। পরে বলতো তুমি হুজুরের পোলা, ভালো পোলা, তুমি পলিটিক্যাল সায়েন্সে ভর্তি হয়েছো কেন? মানে এই রাষ্ট্রবিজ্ঞান এর সাথে রাজনীতি মিলে টিলে তার কনসেপ্টে যেটা তৈরি হয়েছে, তো ভালোবাসে বলতেন তুমি ভালো পোলা, তুমি এই ভর্তি হয়েছো কেন? তো ফ্যাক্ট হলো আসলে তাদের কনসেপ্ট না। আমরা যারা পড়াশোনাটাও করি, প্রত্যেক ডিপার্টমেন্টে, ঢাকা ইউনিভার্সিটিতে, আপনি এটা আমার ইউনিভার্সিটিতে আমি নাম করে বলছি, আপনি যদি ডিপার্টমেন্টের ফ্যাকাল্টিকে ইন্টারভিউ করেন যে আপনি পুরো কোর্সে কি পড়ান, 80% টিচার 10 মিনিটে কিছু বলতে পারবে না। ডিপার্টমেন্টের বিশ্ববিদ্যালয়ের 1-2জনের কাছে আমার সামান্য কৃতজ্ঞতা বোধ আছে, বাকি প্রত্যেকের উপরে আমার একার না, 80% স্টুডেন্টদের ভীষণ ভীষণ কষ্ট, তারা আমাদের লাইফের ভ্যালুয়েবল টাইম নষ্ট করছে। ওই টাইম নষ্ট না করলে রাতে আমরা অন্য কোনো ট্রেনিং নিতে পারতাম, আমরা স্কিল অর্জন করতে পারতাম। সে নিজেই জানে না পুরো কোর্সে সে কি পড়ায়। এই জন্য বাংলাদেশের বাস্তবতা। সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই। ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই।